প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস, আর এই দিবসটিকে মাথায় রেখে আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই প্রথমেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মুজাহিদা রহমান ১৯৭৬ সালের মে মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি অ্যাপোলো হসপিটালের হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যালাসেমিয়া অত্যন্ত জটিল একটি সমস্যা। একটু জানতে চাইব যে আসলে কি এই থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া আসলে একটি রক্ত স্বল্পতাজনিত একটা বংশগত বা জন্মগত রোগ বলতে পারেন। এটি জিনের মাধ্যমে, বাবা মার মাধ্যমে সন্তানের ভিতরে প্রবেশ করে। এটা কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগ না, যেটা বা পরিবেশ থেকেও এটা ছড়ায় না। এটা জন্মগত একটা বংশগত রোগ। আচ্ছা, তো কারো থ্যালাসেমিয়া হয়েছে এটি বোঝার কি উপায় রয়েছে? কোনো লক্ষণ বা উপসর্গ দিয়ে কি সেটি প্রকাশ পাবে কিনা? আচ্ছা, থ্যালাসেমিয়ার কিছু প্রকার আছে। যেমন ধরেন আমাদের হিমোগ্লোবিন, যে রক্তের যে লোহিত কণিকা, তার একটা মেইন একটা কম্পোনেন্ট হচ্ছে হিমোগ্লোবিন। সেটার চেইন আছে, যেমন আলফা চেইন, বিটা চেইন। এই চেইনের জিনের মিউটেশনের উপর ডিপেন্ড করে যে সেই রোগীটি আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া না আদার কোনো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। তো বিটা থ্যালাসেমিয়াটাই আমাদের দেশে কমন। এবং আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন ই। এটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে কমন। এর শতকরা ভাগ হচ্ছে বিশ্ব সংস্থা মতে শতকরা 4 জন এটার বাহক। হয় বাবা অথবা মায়ের মাধ্যমে যদি যেটা প্রবেশ করে সেটাকে আমরা বাহক বলি। বাহকের সাধারণত কোনো উপসর্গ ধরা পড়ে না। হ্যাঁ, দেখা যায় সে সারা জীবনে হয়তো তার কোনো রোগের উপসর্গটা ধরা পড়ছে না, সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু যা বাবা মা উভয়ের মধ্য দিয়ে যদি জিনটা আসে, তাহলে আমরা বলি এটা ডিজিজ বা মেজর। এদের ক্ষেত্রে দেখা যায় যে রোগের যে উপসর্গগুলো সেগুলো খুব আর্লি থেকেই প্রকাশ পায়। যেমন ধরেন 1 থেকে 2 বছরের ভিতরেই বাচ্চার ভিতরে এটা আমরা পরিলক্ষিত হয়। বাচ্চাদের মধ্যে একটু দুর্বল হয়, ফ্যাকাশে হয়। অন্যান্য যেমন সুস্থ সবল একটা বাচ্চার মতো এই বাচ্চাটা বেড়ে ওঠে না। এর গ্রোথ রিটার্ডেশন হয়, তার হচ্ছে যে স্বাভাবিক যে বৃদ্ধি এটা ব্যাহত হয়। তারপর পেট একটু ফুলে যায়, দেখা যায় প্রথমে প্লিহা, যেটা আমরা বলি স্প্লিন, সেটা বেড়ে যায়। এরপর পরবর্তীতে লিভার বাড়ে এবং হাড়ের কিছু মুখমণ্ডলের কিছু চেঞ্জ, পরিবর্তন আসে। তো এই বাচ্চাগুলো দেখা যায় যদি আমরা রক্ত আমরা না দিই, বাচ্চাগুলো দেখে 5 থেকে 6 বছরের বেশি বাঁচার সম্ভাবনা থাকে না। তার মানে রক্ত নিয়ে নিয়ে তাকে মেজর বা ডিজিজ যারা তাদের কিন্তু রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। প্রাথমিক চিকিৎসাটাই আমরা হচ্ছে রক্ত, আমরা ব্লাড দেয়া। তো আমরা কিন্তু একটা টার্ম প্রায় শুনি যে থ্যালাসেমিক ট্রেট, এটি আসলে বলতে কি বোঝায়? এটা হচ্ছে যেটা প্রথমে বললাম, বাহক, যেটা বাবা অথবা মায়ের একটা জিনের মাধ্যমে যে রোগটা হয় সেটা হচ্ছে বাহক। হ্যাঁ, এটাতে আসলে বললাম যে হিমোগ্লোবিনের খুব একটা মধ্যবয়স পর্যন্ত খুব একটা এনিমিয়াটা ওরকম ভাবে আসে না। এর পরবর্তীতে হয়তো ঝুঁকির মধ্যে থাকে এই সময় এটা ঝুঁকি। হ্যাঁ, বাহক একটাই ঝুঁকির ভিতরে থাকে, যে বাহক এক বাহক যদি আরেক বাহককে বিবাহ করে, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের বাচ্চার 4 জন বাচ্চার একটা বাচ্চা ডিজিজ বা মেজর নিয়ে জন্মগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে কি তাহলে তার উচিত হবে যে বিয়ের সময় বা এই জাতীয় কোনো মানে? হ্যাঁ, আসলে থ্যালাসেমিয়া প্রিভেনশনের এটাই একমাত্র উপায়, যে যদি ক্যারিয়ার আমরা ডিটেকশন করতে পারি, যে বাহক আমরা নির্বাচন করতে পারি, সেক্ষেত্রে যদি একজন বাহক আরেকজন বাহককে বিয়ে না করে, সেক্ষেত্রে এই থ্যালাসেমিয়াটা প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা, আমি একটু চিকিৎসার দিকে যাই। সাধারণত এই চিকিৎসা বা ম্যানেজমেন্টগুলো ডিপেন্ড করছে কিসের উপরে?
আচ্ছা, এটার যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে যে প্রাথমিক যে চিকিৎসা সেটা তো বললামই যে রক্ত ব্লাড ডোনেশন বা ব্লাড দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশনস। আর যেটা হচ্ছে একদম নিরাময়যোগ্য যে চিকিৎসা সেটা খুবই ব্যয়বহুল, সেটা হচ্ছে অস্থিমজ্জা প্রতিস্থাপন, যেটাকে আমরা বলি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আমরা এখানে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা করি। সেটা বাংলাদেশে এখনও সরকারি বা বেসরকারি দুটো ক্ষেত্রেই দেখা যায় অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা শুরু হয়ে গেছে, কিন্তু অ্যালোজেনিকটা এখনও শুরু হয়নি, শুরুর পথে। তো এটাই একমাত্র নিরাময়যোগ্য চিকিৎসা, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল। কিন্তু বাংলাদেশে যেটি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তো সেটির ব্যয় অবশ্যই কম, মানে খুব বিশ্বমানের চিকিৎসা পাচ্ছে বাংলাদেশে, যেটা অটোলোগাস। হ্যাঁ, মোটামুটি সেটা মানুষের সাধ্যের মধ্যেই হবে। আচ্ছা, এক্ষেত্রে খাবার দাবারের কি কোনো ভূমিকা আছে কিনা যারা থ্যালাসেমিয়া মেজর বা ডিজিজ নিয়ে আছে? হ্যাঁ, এদের যেহেতু এরা একটা নিয়মিত এরা রক্ত নিয়ে বেঁচে থাকে, তো দেখা যায় যে এদের আমরা যেমন রক্ত দিচ্ছি একদিকে, অন্যদিকে দেখা যায় যে লৌহ বা আয়রন শরীরে জমা হচ্ছে, এবং এই লৌহ বা আয়রন জমে শরীরের বিভিন্ন অঙ্গ ডিপোজিটেড হয়ে সেই অঙ্গগুলোর ড্যামেজ করে ফেলে, মানে বেশি হচ্ছে তার জমা প্রয়োজনের তুলনায়। আচ্ছা, বেশি হচ্ছে, ফলে ওগুলো ডিপোজিটেড হয় বিভিন্ন অর্গানে, এবং তার ফলে কার্ডিয়াক ফেলো হতে পারে, হার্টে জন্মে, প্যানক্রিয়াজে জমতে পারে, তখন ডায়াবেটিস হবে, এবং হচ্ছে ব্রেইনে জমতে পারে, বিভিন্ন জায়গায় জমে এই কার্ডিয়াক অর্গান যে ড্যামেজ। খাবার দাবার আসলে কোন কোন খাবার তাদের জন্য ভালো হবে? আমরা সাধারণত আয়রন তাদের জন্য রেস্ট্রিক্ট করে দেই, সাধারণত আয়রন জাতীয় জিনিসপত্র তারা খেতে পারে না। আমি একটু জানতে চাইবো যে যেহেতু থ্যালাসেমিয়া ডিজিজে যারা রয়েছেন, ডিজিজড যারা, তাদের তো রক্ত লাগছে প্রচুর, হ্যাঁ, এবং এটার মাধ্যমেই তাদেরকে আসলে সুস্থভাবে বা সাধারণভাবে বেঁচে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে রক্তদানের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? এই বিষয়টি আমাদের এই থ্যালাসেমিয়ার দিবসে আপনার পরামর্শ কি থাকবে? একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে রক্ত ট্রান্সফিউশন যেমন মানে রোগীগুলোর জন্য জরুরি, সেক্ষেত্রে অনেক ঝুঁকিও হয়ে যায়। কিছু ট্রান্সফিউশন ইনডিউসড কিছু ইনফেকশন এর আক্রান্ত হতে পারে, হেপাটাইটিস বি, সি, HIV, ম্যালেরিয়া, এইসব রোগ তাদের ভিতর ছড়াতে পারে। তো সেক্ষেত্রে সেই ব্লাড ট্রান্সফিউশন খুবই ইম্পর্টেন্ট এদের জন্য। আমরা অনেকেই কিন্তু রক্তদান করার প্রতি বিমুখ থাকি, কিন্তু আসলে আমাদের সেক্ষেত্রে আসলে আমাদের উচিত প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের উচিত যে আসলে 4 মাস পরপরই আসলে রক্ত কিন্তু দেওয়া যায়, এতে শরীরে কোনো ক্ষতি হয় না। ফলে রক্ত দিলে আমাদের ধারণা ব্লাড ডোনেট করলে হয়তো আমরা অসুস্থ হয়ে যাব বা কোনো একটা প্রবলেম হবে, না, এটা একদমই ভুল ধারণা। কারণ হচ্ছে একটা RBC এটা লাইফ স্প্যানই হচ্ছে 120 দিন, যে এমনিতেই ভেঙে যাবে 120 দিন পরে। ফলে রক্ত দিলে আসলে একজন সুস্থ মানুষ রক্ত দিতেই পারেন যদি তার অন্য কোনো সমস্যা বা রক্ত দানে অন্য কোনো অসুবিধা না থাকে বা প্রতিবন্ধকতা না থাকে। একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী উপকৃত হবেন, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। জটিলতা কি ধরনের রয়েছে যদি এই যে সঠিক সময়ে তার ব্লাড ট্রান্সফিউশন করা না হয় বা যদি সঠিক সময়ে চিকিৎসাটা শুরু করা না হয়? আমি আলোচনার প্রথমেই বলে নিয়েছি যে একটা বাচ্চাকে যদি আমি এভাবে চিকিৎসা না করি, তো একজন থ্যালাসেমিয়া বাচ্চা 5 থেকে 6 বছরের ভিতরেই তার মৃত্যুবরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে হচ্ছে তার আসলে একটা জীবনটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, যে তার কমপ্লিকেশনগুলো, তাই বারে বারে তার এই যে রক্ত দরকার, সে দুর্বল হয়ে যাবে, তার গ্রোথ, তার ফেশিয়াল চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে রক্ত নিতে নিতে দেখা যাবে তার শরীরের যে রংটা, কমপ্লেক্সনটা, সেটা অনেক ডার্ক হয়ে যেতে পারে। তারপর ডায়াবেটিসের কথা বললাম, রক্ত নেওয়ার কিছু ঝুঁকি তো রয়েছে, রক্ত নেওয়ার তো ঝুঁকি রয়েছে। তো মানে সামগ্রিকভাবে তার লাইফটা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং দেখা যায় সামাজিকভাবে অনেক বড় ঝুঁকির মধ্যে কিন্তু আমরা যাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম আপনার কাছে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, এই দিবসটিকে মাথায় রেখে আমাদের আজকের বিষয় ছিল থ্যালাসেমিয়া, এবং এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম, শুনলাম কিছু পরামর্শ কিভাবে এটি থেকে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমরা জানলাম। আশা করছি উপকৃত হবেন আপনারা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসি ভবন ৭ তলা ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা ১২১৫ ফ্যাক্স ৯১৪৩৩৮৬ থেকে ৭ পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যদি কোনো মায়ের ইনফেকশন থাকে গর্ভাবস্থায় তাহলে বাচ্চা ছানি নিয়ে জন্ম নিতে পারে। আর ৪০ বছর পরে যে চালসে, যেটা এজ রিলেটেড ক্যাটারেক্ট বলি আমরা, এজ রিলেটেড ক্যাটারেক্ট ৪০-এর পরে সাধারণত হয়, কিন্তু এর আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ইনজুরি হয় চোখে, তাহলে তার ছানি এর আগেই পড়তে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।